আসসালামু আলাইকুম। প্রতিটি আইন পড়া শুরু করবেন সে আইনের নাম দিয়ে, অর্থাৎ আইনটির নাম বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে জেনে নিন। আইনটি কত সালের আইন, কবে থেকে কার্যকর হয়েছে, কত নম্বর আইন, কতটি ধারা আছে, আইনটি কি মূল আইন না তথ্যগত আইন, সে সম্পর্কে জেনে তারপর আইনটি পড়া শুরু করেন। এই ভিডিওতে আমি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় এই আইন থেকে মোট এমসিকিউ আসবে 10টি, অর্থাৎ 10টি এমসিকিউ এর জন্য থাকবে 10 মার্কস। এই আইনটি একটি গুরুত্বপূর্ণ আইন। আইনটি ছোট হওয়ার কারণে আপনি একটু মনোযোগ দিয়ে পড়লেই সহজে 10-এ 10 মার্কস পেতে পারেন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের তথ্যগত আইন। 1877 সালের মে মাসের প্রথম দিন থেকে এই আইন কার্যকর হয়। এই আইনটি মোট ধারা আছে 57টি। এই 57টি ধারা মুখস্থ করার খুব একটা প্রয়োজন নেই, তবে আইনটি বুঝে পড়তে হবে এবং মোটামুটি প্রতিটি ধারা থেকে আপনার একটা আইডিয়া রাখতে হবে, কারণ যে কোনো ধারা থেকে আপনার প্রশ্ন আসতে পারে। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে বিগত পরীক্ষাগুলোতে প্রশ্ন এসেছে। আমি ভিডিওতে প্রতিটি ধারা নিয়ে খুব বেশি একটা বিশ্লেষণ করব না, শুধুমাত্র এই আইন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং ইম্পর্টেন্ট ধারাগুলো কোনগুলো বেশি পড়তে হবে সেগুলো নিয়ে বলবো। তো প্রথমে হচ্ছে ধারা 1, যেটাতে বলা হচ্ছে এই আইনটি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে আখ্যায়িত হবে। তারপর ধারা 5, এই বলা হয়েছে যে 5ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তো কতটি সুনির্দিষ্ট প্রতিকার আইন, যে কোন কোন ক্ষেত্রে এটা প্রতিকার প্রদান করবে, যে 5টি ক্ষেত্রে প্রতিকার প্রদান করবে সেটা 5 ধারা বলা হয়েছে। 7 ধারা বলা হয়েছে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না, একটি গুরুত্বপূর্ণ আইন। তারপর হচ্ছে ধারা 8 আর 9, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই এই দুইটি ধারা থেকে প্রশ্ন আসে। ধারা 8-এ বলা হয়েছে সত্যসহ সুনির্দিষ্ট স্থাবর পুনরুদ্ধার সম্পর্কে, অর্থাৎ সত্যসহ দখল পুনরুদ্ধার করার জন্য 8 ধারায় মোকদ্দমা করতে হবে। ধারা 9-এ বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত যদি তার স্থাবর সম্পত্তি থেকে তাকে দখলচ্যুত করা হয়, তখন তিনি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি 9 ধারার মাধ্যমে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারে। সত্য ছাড়া দখল পুনরুদ্ধার করার জন্য 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে হয়। মনে রাখতে হবে যে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু 9 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায় না। আর 8 ধারায় সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হলে 12 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে, আর 9 ধারায় দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। তারপর হচ্ছে ধারা 10, সুনির্দিষ্ট প্রতিকার আইন। ধারা 10-এ বলা হয়েছে যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে হলে ধারা 10-এ মোকদ্দমা করতে হবে। স্থাবর সম্পত্তির জন্য আমরা পেলাম 8 ধারা, 9 ধারা। অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য 10 ধারায় মোকদ্দমা করতে হবে। ধারা 12 একটি গুরুত্বপূর্ণ ধারা, কারণ এই ধারায় বলা হয়েছে যে যেই সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বাস্তবায়ন করা সম্ভব। এখানে বলা হয়েছে যে 4টি ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন করা সম্ভব। সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের জন্য 1 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে। আর ঠিক অপরদিকে আপনার ধারা 21-এ বলা হয়েছে যে 8টি ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন সম্ভব নয়। অর্থাৎ ধারা 21-এ বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন সম্ভব হবে না, সেই সম্পর্কে বলা হয়েছে 21 ধারায়। 21-এর ক ধারায় বলা হয়েছে যে অরেজিস্ট্রিকৃত বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্য। অর্থাৎ একটি চুক্তি কার্যকরযোগ্য করতে হলে সুনির্দিষ্ট প্রতিকারের মাধ্যমে অবশ্যই সেই চুক্তিটা রেজিস্ট্রিকৃত হতে হবে। অরেজিস্ট্রিকৃত বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য। তারপর হচ্ছে ধারা 23, এ আছে 8 প্রকার ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে। আর প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত বাধা সম্পর্কে আলোচনা করা হয়েছে 24 ধারার মাধ্যমে। 31 থেকে 41 ধারা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ধারাগুলোতে আলোচনা করা হয়েছে দলিল সংশোধন এবং দালিল বাতিল সম্পর্কে। 31 ধারা আলোচনা করেছে দলিল সংশোধন সম্পর্কে। দলিল সংশোধনের মোকদ্দমা 3 বছরের মধ্যে করতে হবে। 39 ধারায় বলা হয়েছে কখন দলিল বাতিল করা যাবে। 40 ধারায় আছে আদালত উপযুক্ত ক্ষেত্রে দলিল আংশিক বাতিল অথবা আংশিক বহাল রাখতে পারেন। আর 41 ধারায় আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। তারপর হচ্ছে 42 ধারা ঘোষণামূলক ডিক্রি প্রসঙ্গে মর্যাদা কিংবা অধিকার সম্পর্কে আদালতের ডিক্রি প্রদানের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। আর ঘোষণামূলক ডিক্রি ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে 43 ধারায়। ধরুন যে 42 ধারা 8 ধারায় যে আমরা সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করব, তো সেই সাথে ঘোষণা
সত্য ঘোষণার যে ব্যাপারটি আসে তখন 8 ধারার সাথে 42 ধারাও আসে। তারপর হচ্ছে আপনার 52 থেকে 57 ধারায় আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে, কারণ এই যে স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে আপনার 52 থেকে 57 ধারায় আলোচনা করেছে। এখানে 53 ধারায় আলোচনা করেছে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে, 54 ধারায় হয়েছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয় সেই বিষয়ে, আর 55 ধারায় আলোচনা করা হয়েছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে। আর 56 ধারাতে আছে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত হতে পারে কী কী কারণে সেই বিষয়ে। সর্বশেষ 57 ধারায় আলোচনা করা হয়েছে নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা। তো এই যে ধারাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ। অন্যান্য যে ধারাগুলো আমি আলোচনা করিনি সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, কারণ যে কোনো ধারা থেকে প্রশ্ন আসতে পারে। তো বইগুলি থেকেই বেশিরভাগ ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর আমি হয়তো খুব ভালোভাবে আপনাদেরকে আইনটি বোঝাতে পারিনি, কারণ আমি তো আইনের শিক্ষক না, আমি একজন আইনের ছাত্র। আর আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করেছি, আমি যে বিষয়গুলো পড়েছি নিজে সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর যেহেতু একটি ছোটো ভিডিওতে আইনের এই বিশাল সমুদ্র নিয়ে আলোচনা করা খুব একটা সম্ভব না, এবারে আমি শুধুমাত্র এই আইন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে সেগুলোর বিষয়ে আমি আলোচনা করেছি খুব সহজভাবে। যাই হোক, পরীক্ষার আর বেশি দিন নেই, তো বেশি করে পড়াশোনা করুন। আর প্রতিদিন অন্তত পক্ষে একটি MCQ পরীক্ষা দিন, OMR শিটে পরীক্ষা দিবেন। আর আপনারা গ্রুপ স্টাডি করার চেষ্টা করবেন বেশি করে। আর আমি আমার অন্য ভিডিওগুলোতে যেরকম বলেছিলাম যে ছোট করে আপনারা নোট করবেন এবং সবসময় ছোট একটা বই সাথে রাখবেন, যে অলস সময়ে কাটানোর সময় শেষ, পরীক্ষার আর কয়েক সপ্তাহ বাকি আছে। ভালো করে আপনারা প্রিপারেশন নিন, ইনশাল্লাহ ভয়ের কিছু নেই। পরীক্ষার যাওয়ার পূর্বে আপনারা যতটুকু পড়েছেন ততটুকুই এনাফ। আর এখন তো নতুনভাবে প্রিপারেশন নেওয়ার কিছু নেই, ভালো করে পড়াশোনা করেন, দ্যাটস ইট। ভয়ের কিছুই নেই, কারণ আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনি পারবেন, তখন অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আর মনে যদি করেন যে অবশ্যই অন্য কারো উপকারে আসবে, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি তোফায়েল আহমেদ, আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।